হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্পফুল এডুকেশন চ্যানেল। বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেল। দেখুন, ফর্ম কিন্তু ডাউনলোড করা যাচ্ছে বাংলা এবং ইংরেজি এবং হিন্দি তিনটি ভার্সনে কিন্তু আপনারা অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করতে পারবেন এবং নির্দিষ্ট জায়গায় জমা দিতে পারবেন। তো এখন আমরা দেখিয়ে দিব সঠিকভাবে নির্ভুলভাবে কিভাবে অন্নপূর্ণা যোজনার ফর্মটি ফিল আপ করবেন। এটি 12 পাতার যে একটি ফর্ম, এখানে অনেক কিছু ডিটেলস আছে। সঠিকভাবে ফিল আপ না করলে অন্নপূর্ণা যোজনার ফর্ম কিন্তু বাতিল হবে। তাই সঠিকভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা পেতে গেলে অবশ্যই আপনারা ধীরে সুস্থে ফর্মটি ফিল আপ করবেন। কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন, যে জায়গায় যেটা প্রয়োজন সেইভাবেই সেটা লিখবেন। এখন দেখুন, প্রত্যেকটা জিনিস কী লেখা আছে, প্রতিটি বিভাগে টিক বা চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। দেখুন, প্রত্যেকটি অপশন, যতগুলি অপশন আছে সবগুলি অপশন কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে এবং যেখানে টিক মার্ক দিতে বলা হয়েছে সেখানে কিন্তু টিক মার্ক দিতে হবে। এটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তো দেখুন, অন্নপূর্ণা যোজনার যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। এখন আপনারা কীভাবে এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করবেন তা আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো বেশি দেরি না করে আমরা চলুন দেখি প্রত্যেকটি জিনিস। দেখুন, ক নম্বরে প্রথম ভাগটি দেখতে পাচ্ছেন, পারিবারিক পরিচয়। তো পারিবারিক পরিচয় ক বিভাগ, এটা হচ্ছে লেখা আছে ক। একইভাবে দেখুন, ক বিভাগে অনেকগুলি অপশন পাওয়ার পরে আপনারা বিভাগ খতে চলে যাবেন। দেখতে পাচ্ছেন, তো এরকম প্রত্যেকটি বিভাগ দেখতে পাচ্ছেন। এই যে ক বিভাগের 10 নম্বর, এরপরে 11 নম্বর, এবারে 12 নম্বর পর্যন্ত, 12 বিভাগ পর্যন্ত আপনার ক নম্বরে পাচ্ছেন। এরপরে খ নম্বরের রেশন কার্ড। এইভাবে তো আমরা প্রত্যেকটি ফিল আপ করে আমরা দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিওটি, তাহলে কিন্তু আপনাদের সঠিক ফিল আপ হবে। দেখুন, প্রথমে ক বিভাগের পরিচয়ে কী কী আছে দেখুন। 1 নম্বরে পরিবারের প্রধানের নাম। আপনার পরিবারের যিনি হেড তার কিন্তু এখানে নামটা দিবেন, বাংলায় হোক বা ইংরেজিতে। যেহেতু বাংলা ফর্ম, তাহলে বাংলায় ফিল আপ করবেন। এরপরে পুরো নামটা এখানে লিখতে হবে। পরিবারের প্রধানের নামটা কিন্তু এখানে আপনারা লিখবেন, এই জায়গাটায় 1 নম্বরের ঘরটা হলো। এরপরে পরিবারের প্রধানের আধার কার্ড অনুযায়ী নামটা লিখতে হবে। সঠিক হলে টিক চিহ্ন দিন। নির্দেশনা, এখানে নির্দেশনা যে আধার কার্ড অনুযায়ী, তখন নামটা যেটা লিখবেন, আধার কার্ডে যে নামটা আছে সেই নাম অনুযায়ী লিখবেন। এরপরে জন্ম তারিখটা কীভাবে লিখবেন, প্রথমে দিন মানে ডে, তারপরে মান্থ, তারপরে ইয়ার। এইভাবে কিন্তু আপনারা বয়সটা লিখবেন, জন্ম তারিখটা। 3 নম্বর ঘরে পরিবারের প্রধানের যে পরিবারের যিনি প্রধান তিনি পুরুষ না মহিলা, সেটা এই জায়গাটাই আপনাকে এখানে টিক চিহ্ন দিতে হবে। পুরুষের জায়গায় পুরুষ, মহিলা হলে মহিলা, অন্যান্য হলে অন্যান্য। একই হলো 4 নম্বরে পরিবারের প্রধানের আধার নাম্বারটা এখানে অবশ্যই লিখতে হবে। এই জায়গাটায় পরিবারের প্রধানের আধার নম্বরটা লিখে দেবেন, দেখতে পাচ্ছেন এই জায়গাটায়। এরপরে আমরা যেটা দেখাবো 5 নম্বরে, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি থাকে যদি, তা আপনার যে পরিবারের প্রধান যিনি আছেন তার যে পারিবারিক আইডি ডিজিটাল রেশন কার্ডে যদি আপনার থাকে তাহলে কিন্তু এখানে লিখবেন। এরপরে পরিবারের সদস্য সংখ্যা আপনার কত, 6 নম্বর পয়েন্ট। পরিবারের সদস্য সংখ্যা কত সেটা এই ঘরে লিখবেন, পরিবার সদস্য সংখ্যা। এরপরে ঠিকানা, ঠিকানা যেটা স্থায়ী ঠিকানা পুরোটাই কিন্তু যেখানে স্থায়ী, যেখানে বর্তমান বাস করছেন এবং যার স্থায়ী ঠিকানাটা এখানে কিন্তু লিখবেন। এই জায়গাটাই কিন্তু ঠিকানা, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন মানে থানা এবং জেলা, আর পিনকোড অবশ্যই দিবেন। এবং শহরাঞ্চলে যারা বাস করছেন অবশ্যই মিউনিসিপ্যালিটির নাম দিবেন, ওয়ার্ডের নাম্বার, মিউনিসিপ্যালিটি নাম্বার দিবেন, পিএস নাম্বার, ডিস্ট্রিক্ট নাম্বার এবং পিন নাম্বার। 8 নম্বর দেখুন, যোগাযোগ নাম্বার। দেখুন, হয়তো আপনার স্থায়ী ঠিকানা আলাদা হতে পারে এবং যোগাযোগের ঠিকানা আলাদাও হতে পারে। তাই যোগাযোগের এখানে যোগাযোগ করার জন্য যে নাম্বারে বলা আছে, এখানে ঠিকানা নয়, যোগাযোগ করার নাম্বার বলছে এখানে ফোন নাম্বারটি অবশ্যই এখানে এই ঘরটায় দিয়ে দিবেন। ফোন নাম্বারটি 8 নম্বর ঘরে ফোন নাম্বার। এরপরে দেখুন, স্থায়ী ঠিকানা অনুযায়ী কিন্তু আপনারা এই যে 7 নম্বর দেখতে পাচ্ছেন, 7 নম্বর ঘরে যে ঠিকানা দেওয়া আছে সেটা স্থায়ী ঠিকানা হয়ে গেল। 8 নম্বর ঘরে যোগাযোগ যে নাম্বার,
তো সেই মোবাইল নাম্বারটি কিন্তু ভুল করবেন না, এই জায়গাটা অনেকের ভুল হয়ে যাবে। 8 নম্বর পয়েন্টে যেটা আছে যোগাযোগ নাম্বার মানে ফোন নাম্বার যেটি দিবেন আধার কার্ডের সঙ্গে অবশ্যই সংযুক্ত করা থাকবে, সেই মোবাইল নাম্বারটি আপনাকে দিতে হবে এখানে। 9 নম্বর দেখুন, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের। পরিবারে যতজন সদস্য আছেন তাদের সবারই বয়স যাদের 5 বছরের কম, মনে করুন পরিবারের সদস্য যারা আছেন তাদের 5 বছর বয়সের কম যদি হয় তাহলে কিন্তু আপনাকে এখানে লেখার দরকার হবে না, শুধুমাত্র NA কথাটি লিখে দিলে হবে। এখন 5 বছরের ঊর্ধ্বে যারা আছেন তাদের কিন্তু এখানে ডিটেলসটা লিখতে হবে, নাম দিতে হবে, তারপরে জন্ম তারিখ, তারপরে পুরুষ না মহিলা সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তো এখানে কিন্তু এখানে ফরম্যাট দেওয়া আছে। এই যে ধরুন আমরা যে 9 নম্বর পয়েন্টের কথা বলছি, 9 নম্বর পয়েন্টের জন্য এই যে মাঝের ঘরটা সবসময় দেখুন এই জায়গাটায় ফিল আপটা হয়। তো পরিবারের প্রধান যিনি, তার পরিবার প্রধান হয়ে গেল। এরপরে সদস্য 1 নাম্বার দিলেন, সদস্য 2 এইভাবে দেয়া। 1 নম্বর সদস্য আপনার ঘরে ধরুন আপনারা পুরুষ স্ত্রী বা স্বামী স্ত্রী দুজন আছেন এবং একটা ছেলে বা একটা মেয়ে দুজন আছেন, অথবা একটা শুধুমাত্র ছেলে বা একজন মেয়ে একজন আছেন। তাহলে পরিবারের সদস্য যতজন হচ্ছেন মা, ছেলে এবং স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ এবং তার ছেলে কন্যা বা পুত্র নিয়ে আপনারা 3জন বা 4জন হচ্ছেন। তাহলে প্রথম সদস্য এখানে পরিবারের প্রধানকে বাদ দিয়ে আর বাকি যে সদস্য সেই সংখ্যাটা লিখবেন। সদস্যের নাম, তার জন্ম তারিখ, তার লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক আপনার কী আছে, তার আধার নাম্বার। 2জন সদস্য হয়তো ছেলে বা মেয়ের নামটা দিলেন, নাম, জন্ম তারিখ, লিঙ্গ এইভাবে দিলেন। এরপরে যদি আরও থাকে তাহলে পরিবারের সদস্য 3 নম্বর সদস্যের নাম, 4 নম্বর সদস্যের পুরো ডিটেলস, 5 নম্বর সদস্য, এইভাবে আপনাকে কিন্তু পুরো ডিটেলস 5 নম্বর পর্যন্ত এখানে কিন্তু সদস্য দেওয়া যায়। তো 5 নম্বর পর্যন্ত এখানে আপনার বাড়িতে 5 নম্বর পর্যন্ত সদস্য এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। তো আমরা ঘুরে আবার যে চলে যাচ্ছি 9 নম্বর পয়েন্টে। তাহলে 9 নম্বর পয়েন্টটা বুঝতে পারলেন, এখানে কিন্তু অবশ্যই ভুল করবেন না, পরিবারের যে প্রধানের সঙ্গে সম্পর্ক, পরিবারের কতজন সদস্য সেগুলো উল্লেখ করতে হচ্ছে। এরপর দেখুন, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে হ্যাঁ কি না। ধরুন পরিবারের সদস্য 1 নম্বর সদস্যে ধরুন আপনার হাজব্যান্ডের নাম দিলেন, তাহলে পরিবারের সদস্য যেহেতু আপনি মহিলা, তো আপনি আবেদন করছেন এবং আপনার পরিবারের প্রধান যদি আপনার হাজব্যান্ড হয় তাহলে এখানে সদস্য আপনি একজন সদস্য, আপনি কি করছেন অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, তাহলে এখানে হ্যাঁ করবেন, ইয়েস করে দেন। আচ্ছা, এরপরে 5 বছরের কম যাদের বয়স তাদের NA কথাটি লিখে দিলে হবে। এই জায়গাটায় শুধু NA কথাটি লিখলে হবে, আর কিছু লেখার দরকার নেই। একইভাবে 2 নম্বর সদস্য, 3 নম্বর সদস্য যদি মহিলা হয় আর অন্নপূর্ণা যোজনার যোগ্য হয়ে 25 বছর বয়স হয় তাহলে কিন্তু এখানে ইয়েস করবেন, মানে হ্যাঁ করবেন যে হ্যাঁ অন্নপূর্ণা যোজনা আবেদন করছেন। আর না হয় কিন্তু এগুলা লেখার দরকার নেই, শুধুমাত্র সদস্যদের বিবরণটা দিলেই হবে। আর 5 বছরের নিচে যদি বয়স হয় তাহলে কি তার কিছুই লিখতে হবে না, NA কথাটি লিখতে হবে। এবার 10 নম্বর পয়েন্ট দেখুন, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য, নগদ টাকা পাওয়ার জন্য স্থানান্তরের জন্য পরিবারের প্রধান এবং পরিবারের সকল সদস্য যারা আছেন প্রাপ্তবয়স্ক, 18 বছরের যারা উপরে আছেন, 18 বছর উপরে যারা আছেন তাদের সবার কিন্তু পরিবারের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। দেখুন পরিবারের প্রধানের তিনি প্রথম ঘরটাতে দেখুন পরিবারের প্রধান যিনি আছেন তার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার, কোন ব্যাংকের অ্যাকাউন্ট, IFSC কোড। এরপরে 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট, 3 নম্বর সদস্য, 4 নম্বর এবং 5 নম্বর ব্যাংকের নাম, সদস্যের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আর IFSC কোড। এই ঘরে দেখুন ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট করুন, অ্যাকাউন্ট প্রদান করুন। তো দেখুন এই সেই যে অ্যাকাউন্টটিতে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্ট কিন্তু আপনি এখানে পুট করবেন, অন্য অ্যাকাউন্ট দিবেন না। যেটাই আপনার আধার লিঙ্ক করা আছে বা ডিবিটি লিঙ্ক করা আছে সেই লিঙ্কটার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন।
তাহলে এই ঘরটা আপনারা বুঝতে পারলেন। এরপর আমরা চলে আসবো 11 নম্বর পয়েন্ট। এপিক মানে ভোটার কার্ড পরিবারের প্রধান যিনি আছেন হেড এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় অংশ নম্বর সহ। তাহলে এরপরে ভোটার লিস্টের যে পুরো ডিটেলস ভোটার আইডির, তো পরিবারের প্রধানের প্রথমেই এখানে প্রথম ঘরটাতে দেখুন 11 নম্বরের যে পয়েন্ট ভোটার ডিটেলস, পরিবারের প্রধানের যে যিনি আছেন তার ভোটার আইডি নম্বর এবং কোন বিধানসভার ক্ষেত্রে নম্বর মানে বিধানসভার নাম এবং নাম্বার, তারপরে পার্ট নাম্বার মানে কোন গ্রামের যে অঞ্চলে বাস করছেন সেই গ্রামটার সংসদ নম্বরটা পার্ট নাম্বারটা এখানে দিতে হবে। এরপরে সদস্য 1 1 নম্বর সদস্য প্রধানেরটা হয়ে গেল পরিবারের প্রধান। 2 নম্বর হচ্ছে সদস্য 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্যের এপিক নাম্বার, বিধানসভার নাম নাম্বার, সদস্য 3 এপিক নাম্বার, বিধানসভার একেবারে দিতে যাবেন যতজন সদস্য আছে। তাহলে এই পয়েন্ট। এরপরে আমরা 12 নম্বর বিভাগটা দেখে নিব। 12 নম্বরে কী আছে দেখুন। 12 নম্বর যে খুব গুরুত্বপূর্ণ, আপনি জেনারেল ক্যাটাগরি না যে ইডাব্লিউএস মানে ইকোনমিক্যালি জেনারেল কিন্তু ইকোনমিক্যালি আর্থিকভাবে দুর্বল, ইকোনমিক্যালি উইকনেস সেকশন অথবা তফসিলি জাতি এসসি এসটি ওবিসি বা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি যেটা আছেন সেইটা কিন্তু আপনি টিক চিহ্ন এখানে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এই জায়গাটায় আপনি টিক চিহ্ন দিতে পারবেন। এরপর দেখুন প্রযোজ্য সংস্থাপত্র মানে আপনি যে জাতির অন্তর্ভুক্ত সেটা কিন্তু আপনি এখানে অবশ্যই ক্রিমি লেয়ার শংসাপত্র হতে হবে। তো এখানে সঠিকটিতে অবশ্যই টিক চিহ্ন দিয়ে দিলেন। এটা হয়ে গেল। এরপরে রেশন কার্ড খ নম্বর দেখুন খ বিভাগ 12 বিভাগ পর্যন্ত আমরা চলে গেলাম। এটি ক নম্বর পয়েন্টের 12 বিভাগ। এরপরে খ নম্বর চলে আমরা রেশন কার্ড সম্পর্কে আমরা পুরো ডিটেলস। রেশন কার্ড যেটা সঠিক হলে যেটা টিক চিহ্ন দিবেন। 1 নম্বরে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন, হ্যাঁতে টিক চিহ্ন দিবেন, আর না থাকলে নাতে ক্লিক দিবেন। 2 নম্বর যদি হ্যাঁ হয়, যদি আপনার ডিজিটাল রেশন কার্ড থাকে তবে আপনার ডিজিটাল রেশন কার্ডটি কি AAY না SPHH না RKSY2 না PHH RKSY1 না ভর্তুকিবিহীন, তো সেটা লিখে এখানে টিক চিহ্ন দিয়ে দিলেই হবে। 3 নম্বর পয়েন্ট দেখুন পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, অবশ্যই যদি তুলে থাকে তাহলে হ্যাঁ করবেন, না তুললে না করবেন। সম্পদ আপনার বাড়িতে কী কী সম্পদ আছে না আছে কিনা দেখুন, পুরো ডিটেলসটা কিন্তু সত্যিভাবে দিতে হবে, কারণ আর বাড়িতে কিন্তু যাচাই হতে পারে, তাই ঠিকঠাক দিবেন। ভুল দিলে কিন্তু আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা হয়তো পেলেও পরবর্তীকালে হয়তো সেটা সমস্যার সম্মুখীন হতে পারে, তাই সঠিক তথ্যগুলো দেওয়া আমি বলবো সঠিক তথ্য দেওয়াটাই ভালো। গ নম্বর পয়েন্ট দেখুন বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, 3-এর বেশি পাকা ঘর রয়েছে কি, তো হ্যাঁ হলে হ্যাঁ লিখবেন, না হলে নাটাই টিক চিহ্ন দিয়ে দেবেন। আর পরিবারের জমির মালিকানা, জমির মালিকানা আপনার নিজস্ব জমি আছে কি না সেটা কিন্তু এখানে লিখবেন। কেমন যেমন ধরুন এখানে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি, ROR মানে আপনার যে পর্চা, হাল নাগাদের তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ডের কপিটি কিন্তু আপনার সেই রেজিস্ট্রেশন নথি মানে কপি আপনার যে জমিটি আছে আপনার নিজস্ব জমি সেই জমিটির কিন্তু পুরো ডিটেলস সার্টিফিকেট লাগবে। এরপরে আমরা চলে যাব 3 নম্বর পয়েন্টে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, পুরো সমস্ত সদস্য মিলে টোটাল আপনার কত জমি সেই জমির পরিমাণটা এখানে কিন্তু লিখতে হবে। এবং পর্চার যে এটা সেটাও লিখতে হবে। 4 নম্বর পয়েন্টে দেখুন যানবাহন, আপনার পরিবারে কোনো সদস্য কি অবাণিজ্যিক বা মোটর চালিত 4 চাকার গাড়ি আছে কি, যদি থাকে তাহলে 4 চাকার গাড়ি থাকলে হ্যাঁ, না থাকলে না। আর কি গাড়ি আছে, গাড়ি জিপ ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় মডেলটা দিবেন। যদি আপনার গাড়ি থাকে তাহলে গাড়ির সংখ্যাটা এখানে লিখতে হবে, গাড়ি আপনার গাড়ির কড়া গাড়ি আছে সেই সংখ্যাটা এখানে লিখবেন। আর এখানে তারপরে যে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে আপনার কিন্তু লিখতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। 4 চাকার গাড়ি থাকলে এরা দিবেন। 5 নম্বরে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, আপনার কোনো কি হেলথ ইন্স্যুরেন্স আছে, যদি থাকে তো হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। তো এখানে টিক চিহ্নটা যদি আপনি না করেন তাহলে তো কোনো ব্যাপার নাই, আর যদি হ্যাঁ করেন তাহলে কিন্তু আপনার সরকারি বা বেসরকারি
সেটা কিন্তু উল্লেখ করতে হবে। আপনার যে হেলথ ইন্স্যুরেন্স আছে সেটা সরকারি না বেসরকারি সেটা কিন্তু উল্লেখ করতে হবে দেখুন। এবং কার আছে সেটা দেখতে হবে। HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি, এটা লিখতে হবে। প্রথমে দেখুন আপনার বাড়ির যে কার কার নামে ইন্স্যুরেন্স করা আছে, লাইফ ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স, এখানে কিন্তু হেলথ ইন্স্যুরেন্সের কথা বলা হয়েছে 5 নম্বর পয়েন্টে। আপনার বাড়িতে হেলথ ইন্স্যুরেন্স কার কার নামে আছে, পরিবারের প্রধানের নামে যদি থাকে তাহলে কিন্তু এখানে সরকারি না বেসরকারি সেটা উল্লেখ করবেন, আর না থাকলে এখানে না লিখে দিলেই, এখানে উপরে না লিখলেই হয়ে গেল। এরপরে পরিবারের জন্য 1 নম্বর সদস্য যিনি যার নাম দিয়েছেন উপরে, সেই সদস্যের কি ইন্স্যুরেন্স আছে, হেলথ ইন্স্যুরেন্স সরকারি না বেসরকারি আছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে, এবং কত টাকার আছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। এবং সদস্য নম্বর 2, তার কি যদি থাকে তার সরকারি না বেসরকারি সেটা উল্লেখ করতে হবে, কত টাকার আছে সেটা উল্লেখ। একইভাবে 3 নম্বর সদস্য, 4 নম্বর সদস্য, 5 নম্বর সদস্য, এগুলো কিন্তু সব উল্লেখ করতে হবে। এরপর আমরা ঘ নম্বর পয়েন্টে পাবো আয় বা পেশা। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? তাহলে দেখুন, ইনকাম ট্যাক্স যারা দিয়ে থাকেন, ইনকাম ট্যাক্সের আওতার মধ্যে যারা পড়ছেন তাদের কিন্তু এই 5 নম্বর যে ঘ নম্বর দাগের পয়েন্টটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর, এখানে যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, আর না দিয়ে থাকলে নাতে ক্লিক করবেন। তাহলে এরপরে ধরুন পরিবার সদস্যদের প্যান কার্ড যদি থাকে, প্যান কার্ড অবশ্যই যদি থাকে তাহলে সেগুলো কিন্তু আপনাকে প্রত্যেকটি সদস্যের প্যান কার্ডের নাম নাম্বার দিতে হবে। দেখুন এখানে হ্যাঁ অবশ্যই প্যান কার্ড তো থাকতেই হবে, নাহলে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে আপনি কী করে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ডিবিটি লিঙ্ক করে জমা দিচ্ছেন। তো অবশ্যই এখানে কিন্তু মিথ্যা হলে অবশ্যই আপনার ধরা পড়ে যাবেন, কারণ এখন দিতেই হবে আপনার। তাহলে হ্যাঁতে ক্লিক করবেন। যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান নাম্বার উল্লেখ করুন, আর না হলে না। তাহলে যদি থাকে তাহলে আপনাকে পরিবারে যিনি প্রধান তার নামটা দিবেন এবং তার প্যান নাম্বার। সদস্য 1 নম্বর সদস্যের নাম এবং প্যান নাম্বার, 2 নম্বর সদস্যের নাম এবং প্যান নাম্বার, 3 নম্বর সদস্যের নাম এবং প্যান নাম্বার, এটা দিয়ে দিলেন। এরপরে 4 নম্বর এবং 5 নম্বর সদস্য পর্যন্ত এখানে উল্লেখ করা আছে। এরপরে ঘয়ের দাগের 3 নম্বর পয়েন্ট দেখুন, কর্মসংস্থান ধরন, পরিবারের প্রধান কী করেন সেটা কিন্তু এখানে পুরো উল্লেখ করতে হবে। তা আপনারা অবশ্যই ভিডিওটি অবশ্যই ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন। এখন আমরা দেখিয়ে দেব এরপরে কর্মসংস্থান ব্যাপারটা। কর্মসংস্থান মানে আপনার বাড়িতে প্রধান যিনি আছেন তিনি কি কাজ করেন, পরিবারের সদস্যরা কি কি কাজ করেন, সরকারি না বেসরকারি কর্মচারী সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। দেখুন সরকারি ক্ষেত্রে হলে প্রথম ঘরটি ক্লিক করবেন, বেসরকারি ক্ষেত্রে কোনো বেতনভুক্ত মানে মান্থলি বেতনভুক্ত হলে কর্মচারী হলে বেসরকারিতে দাগ দিবেন 2 নম্বর ঘরে। 3 নম্বরের সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যোক্তা ব্যবসায়ী বা মালিক যদি ইত্যাদি থাকেন তাহলে টিক চিহ্ন দেবেন। পার্ট টাইম কোনো কাজ করে থাকলে সেটা কিন্তু টিক চিহ্ন দেবেন, অথবা অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, কারিগর, শিল্পী, কৃষক ইত্যাদি অসংগঠিত ক্ষেত্রে। এরপরে পরিযায়ী শ্রমিক হলে দাগ দিবেন, বেকার হলে দাগ দিবেন, অন্যান্য হলে দাগ দিবেন। তাহলে যেটা আছে সেটা কিন্তু আপনি দাগ দিবেন পরিবার প্রধান ক্ষেত্রে। আর সদস্য, আপনার বাড়ির সদস্য যিনি আছেন প্রধান বাদ দিয়ে, তার ক্ষেত্রে একই রকম পয়েন্টগুলি আছে, কী কাজ করেন সেটা কিন্তু এখানে টিক চিহ্ন দেবেন। বেশি আমি আর ভিডিওটি বড় করছি না, তা আপনারা এটা একবার বলে দিলাম কী কী অপশন আছে। সদস্য 2 নম্বর সদস্য, 3 নম্বর সদস্য, একইভাবে 4 নম্বর সদস্য, 5 নম্বর সদস্য কী কাজ করেন বা কী আছে না আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেবেন। তাহলে বুঝতে পারছেন। এরপরে 4 নম্বর পয়েন্ট দেখুন, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। আপনার বাড়িতে কতজন সদস্য সংখ্যা যা আছে তার মধ্যে শিক্ষিত সদস্য সংখ্যা কতজন এবং অশিক্ষিত কতজন, সেই সংখ্যাটা কিন্তু এখানে আপনাকে উল্লেখ করতে হবে এই জায়গাটায়। শিক্ষিত সংখ্যার জন্য লিখতে হবে এখানে, এবং অশিক্ষিত সংখ্যাটা এখানে লিখতে হবে। এরপর দেখুন, পরিবার সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, মানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত সেটা কিন্তু শুধু উল্লেখ করতে হবে। গ্র্যাজুয়েশন করেছেন না MA ডিগ্রি, মাস্টার ডিগ্রি করেছেন, অথবা যা আছে সেইটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তাহলে পরিবারের প্রধানের এখানে শিক্ষিত অশিক্ষিত কথাটা উল্লেখ করলেন। আর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত, সদস্য 1, সদস্য 2, সদস্য 3, একইভাবে সদস্য 4, সদস্য 5, এটা শিক্ষাগত ব্যাপারটা চলে গেল। এরপরে 5 নম্বর কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ,
মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক যিনি আছেন, আপনার বাড়িতে কেউ যদি এমএলএ, এমপি অথবা পঞ্চায়েতের কোনো সদস্য, মেম্বার বা প্রধান হয়ে থাকেন, তাহলে সেইগুলো কিন্তু এখানে উল্লেখ করতে হবে। যদি থাকে তো ইয়েস, না থাকলে নো, নাতে ক্লিক করবেন। আর থাকলে অবশ্যই আপনাকে প্রয়োজনীয় নথি লাগবে। ঠিক আছে। এরপরে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? 6 নম্বর পয়েন্টে, আপনার বাড়িতে কেউ কি সরকারি পেনশন পান সেরকম কোনো সদস্য? যদি থাকে তাহলে হ্যাঁ, না থাকলে না। এবং সেইরকম যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই পেনশনের স্লিপটি এখানে ফর্মটির সাথে যুক্ত করে দিতে হবে। 6 নম্বর পয়েন্ট, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী হয়ে গেল। 7 নম্বর পয়েন্টে, কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন জিএসটিতে? তাহলে হ্যাঁ, তাহলে হ্যাঁ, না হলে না। যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই জিএসটি ইন নাম্বারটা দিতে হবে। 8 নম্বরে, পারিবারিক মোট বার্ষিক আয়, বৎসরে পরিবারের ইনকামটা কত সেখানে কিন্তু এখানে উল্লেখ করতে হবে অঙ্কে। 10,000 হলে 10, একের পরে 5টা শূন্য দিবেন, তাহলে 10,000 হয়ে গেল। এইভাবে উল্লেখ করতে পরিবারের সংখ্যাটা শুধু লিখবে, অঙ্কে লিখবে। 9 নম্বর দেখুন, অন্যান্য পরিচয় নথি, সিএএ, যারা ধরুন বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে এসেছেন ধর্মীয় কারণে, সেই সব ব্যক্তিরা যারা সিএতে অ্যাপ্লাই করেছেন, তাহলে তার বর্তমান অবস্থা কী আছে। আবেদন যদি প্রযোজ্য নয় তাহলে প্রথম ঘরটিতে ক্লিক করবেন যে সিএতে কোনো আমার প্রযোজ্য নয়। 2 নম্বর ঘরে আবেদন যদি করা হয়েছে তাহলে আবেদনের নম্বরটা এখানে লিখতে হবে। আর যদি সিএতে আপনার ইস্যু করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে সার্টিফিকেট নাম্বারটা এখানে লিখতে হবে। একইভাবে পরিবার প্রধান হয়ে গেল সদস্য 1, সদস্য 2, সদস্য 3 সিএতে যারা অ্যাপ্লাই করেছেন, সদস্য 4, সদস্য 5, এটা হলো সিএ এর ব্যাপারটা। এরপরে 2 নম্বর ধরুন, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড যদি শিল্পী ভাতাও কি পেয়ে থাকেন, মৎস্য ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড থাকে তাহলে কিন্তু সেগুলা পরিবারের সদস্য যদি প্রধান থাকে তাহলে লিখতে হবে। সদস্যর 1 যদি থাকে তাহলে লিখতে হবে, না থাকলে কিছু দেওয়ার দরকার নেই। সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5, 5 জনের সদস্যের কে কী পান সেটা কিন্তু এখানে অবশ্যই এগুলোর মধ্যে যে যেটা পান সেটা কিন্তু উল্লেখ করতে হবে, না হলে প্রয়োজন নাই। 3 নম্বর ঘরে, যদি এসআইআর 2026 যে হয়ে গেল তার নাম বাদ পড়ে থাকে, তবে যদি মামলা করে থাকেন এবং ট্রাইব্যুনালে আপনার বিচারাধীন থাকে সেটা কিন্তু উল্লেখ করতে হবে যদি বিচারাধীন আছে কি না। যদি এটা প্রযোজ্য হয় তাহলে, প্রযোজ্য নয় তাহলে এখানে নাতে ক্লিক করবেন। তারপরেরটায় না যদি হয় তাহলে নাতে ক্লিক করবেন। হ্যাঁ, যদি ট্রাইব্যুনালে আপনার বিচারাধীন আছে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন। তবে মামলাটির বিবরণটা দিতে হবে, এখানে কবে মামলা করেছেন এবং কী অবস্থা আছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। একইভাবে সদস্যের 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 ট্রাইব্যুনালের ব্যাপারটা। এরপরে 4 নম্বর দেখুন, সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল, বিদ্যালয়ে পড়াশোনা করার সময় পরিবারের সকল শিশুর বিবরণ, যারা বিদ্যালয়ে আপনার ধরুন আপনার বাড়িতে সদস্য যারা আছেন, শিশুরা মানে বাচ্চারা পড়াশোনা করছেন, তাহলে সেই রকম শিশুর সদস্য সংখ্যা, 1 নম্বর সদস্য, এখানে কিন্তু পরিবারের প্রধান কিন্তু উল্লেখ করার দরকার নেই, এখানে সদস্য কতজন সদস্য আছে সেটা লিখতে হবে। এবং 1 নম্বর সদস্যের শিশুর নাম, বিদ্যালয়ের নাম এবং কোন স্কুলে পড়াশোনা করেন, মানে সরকারি না বেসরকারি বা স্পন্সর সেটা লিখতে হবে, অথবা স্বীকৃত মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা বা অন্যান্য। একইভাবে শিশু সদস্য 2, শিশু সদস্য 3, শিশু সদস্য 4 এইভাবে উল্লেখ করা আছে। এরপরে 2 নম্বর পয়েন্ট দেখুন, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, যারা নিয়ে থাকেন, তা আপনার বাড়িতে যারা শিশু আছেন তাদের টিকাকরণ অবস্থা, যদি টিকা শুরু হয়ে গেছে বা সম্পূর্ণ নেওয়া হয়ে গেছে আগেই সেটা কিন্তু উল্লেখ করতে হবে। যদি না টিকা নেওয়া হয়নি তাহলে 2 নম্বর পয়েন্টটি দেখতে পাচ্ছেন। এরপরে একই নম্বর, আপনার বাড়িতে আরেকজন 2জন সদস্য, দ্বিতীয় সদস্য থাকে, তাহলে যদি টিকাকরণ শুরু হয়েছে তাহলে টিক চিহ্ন দেবেন, টিকাকরণ না নেওয়া হয়নি তাহলে টিক চিহ্ন দেবেন, যেটা আছে সেটাই নিয়ে। একইবার 4 নম্বর সদস্য, শিশু সদস্য 4 নম্বর পয়েন্ট দিয়েছে। 6 নম্বর, আপনি যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা
ডিবিটির মাধ্যমে পাচ্ছেন। আপনি কি কোনো সরকারি প্রকল্পের টাকা ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি কি পাচ্ছেন? কারা পাচ্ছেন আপনার বাড়িতে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। পরিবারের প্রধান যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন, এবং সেই প্রকল্পটার নামটা আপনাকে উল্লেখ করতে হবে। কোন প্রকল্প, কী প্রকল্পের টাকা পাচ্ছেন আপনার বাড়ির যে প্রধান তিনি 1 2 3 4 করে দেওয়া আছে। একইভাবে সদস্য আপনার বাড়ির বাকি সদস্যরা কে কে পাচ্ছেন। সদস্য 1 যদি ডিবিটি লিঙ্কের মাধ্যমে কোনো প্রকল্পের টাকা পান তাহলে ইয়েস করবেন, না হলে না করবেন, এবং এক একটি করে উল্লেখ করবেন কোন কোন প্রকল্পের টাকা পাচ্ছেন। ধরুন অনেক মহিলা আছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, কিষাণ ভাতা পাচ্ছেন, বিভিন্ন রকমের ভাতা, সেগুলো কিন্তু এখানে উল্লেখ করতে হবে। আচ্ছা, পরিবার সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 কারা কোন ভাতা পাচ্ছেন, প্রকল্পের টাকা পাচ্ছেন, সেটা ডিবিটি লিঙ্কের মাধ্যমে সেটা উল্লেখ করতে হবে। এরপর দেখুন, এটা হয়ে গেল। এরপরে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। যদি ধরুন এই যে প্রকল্পগুলির পেয়েছেন সেগুলি কিন্তু বাদ দিয়ে দিয়েছেন, কেন বাদ দিয়েছি সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে যদি বাদ দিয়ে থাকে, আর না হলে নাতে ক্লিক করবেন, কোনো দরকার নেই। এরপরে বর্গীয় নম্বর দেখুন, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি। সমস্ত নথি দিতে হবে। উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা সমূহ বন্ধ হয়ে যেতে পারে। তাহলে বুঝতে পারছেন, উপরের সমস্ত তথ্য সঠিক দিতে হবে, না হলে কিন্তু আপনার সমস্ত ভুলভাল হলেই আপনার কিন্তু বাতিল হয়ে যাবে এবং কোনো রকমে আপনার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা বন্ধ হয়ে যাবে। তাহলে যদি এটা মেনে নিচ্ছেন তাহলে এখানে সম্মতটা ক্লিক করবেন। এই যে সম্মতে ক্লিক করবেন, এখানে নিচে সই করবেন। এই ফর্মটি যাচাই যোগ্য, তাহলে এখানে সইটা করতে হবে যিনি ফর্মটি ফিল আপ করছেন, যার নামে অবশ্যই। পরিবার বলতে, এখন দেখুন, পরিবার বলতে এমন একটি দলকে বোঝায় যার সাথে একসঙ্গে বসবাস করান, একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। তাহলে পরিবার, আপনার পরিবার তাহলে কোনটা বুঝতে পারছেন? একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন তারাই কিন্তু একটি পরিবার বলে অন্তর্ভুক্ত। ফর্মটি তাহলে এখানে কমপ্লিট হয়ে গেল। এরপরে সরকারি যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু এটা ফিল আপ করবেন। এটা কিন্তু যিনি আবেদন করছেন তার কিন্তু এটা ফিল আপ করার দরকার নেই, এনারা ফিল আপ করবেন। এখানে ওনারা ফিল আপ করে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কি না, তারা কিন্তু বাতিলও করতে পারেন এবং আবেদনটি গ্রহণও করতে পারেন। তারপরে এখানে ওনারাই কিন্তু স্বাক্ষর করবেন এবং কোন পদাধিকারী ব্যক্তি তিনি সই করেছেন, কোন পদে আছেন, তার নাম, স্থান এবং তারিখ সব কিছু ওনারা দিয়ে এখানে কিন্তু ওরা ফিল-আপটি এটা কমপ্লিট করে দেবে। তো বন্ধুরা, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা যতটা সম্ভব চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার। তো এইভাবে ফিল-আপটা করবেন, কোনো করে ভুল করবেন না। আমরা এখানে যতটা সম্ভব পেরেছি আমরা কিন্তু সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি। তো আরও যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা পেয়ে থাকি অবশ্যই আপনাকে জানাবো ভিডিওর মাধ্যমে। তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো রকমের চাকরির খবর থেকে শুরু করে সমস্ত রকমের প্রকল্পের খবর, সরকারি থেকে রাজ্যের সমস্ত রকম খবর কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং সঠিকভাবে আপনারা ফিল আপ করুন। থ্যাংক ইউ।